আপনারা শুনছেন ম্যাড বালিকাস কথকতা পডকাস্ট। কোজাগর শুভেচ্ছা নিয়ে এসেছি। আমি ভানু। আর আমি মতি। বাতাসে এখনো আসছে বছর আবার হবে বেশ, মিলিয়ে যাওয়া ঢাকের বাদ্যির গুঞ্জন। উমা বিদায়ের পরে মন খারাপের অন্ধকারে এসেছে শারদ পূর্ণিমা। চন্দ্রাহত রাতে অন্যান্য দিন মেহের আলী একা জেগে সাবধান করে, সব ঝুট হ্যায়, সব মায়া হ্যায়। আইটি সেক্টরের নাইট ডিউটিরা জেগে থাকলেও তাদের কানে হেডফোন আর কল থাকে, কাজেই মেহের আলীর ডাক কেউ শোনেও না। কিন্তু এই একটি রাতে মেহের আলীর ছুটি। এই রাত জেগে থাকার রাত। বাংলার গৃহস্থ উঠোন থেকে, এইচআইজি ফ্ল্যাট থেকে, এলআইজি পায়রার খোপ, জেগে থাকে শহর, গ্রাম, মফস্বল, বস্তি বা বহুতলের গৃহলক্ষ্মীরা। চঞ্চলা লক্ষ্মী পা টিপে টিপে এসে দেখবেন কে জাগে রে। আশ্বিন পূর্ণিমা জাগে নিশীথ পবন, ঝড় ঝঞ্ঝা পরে জাগেন লক্ষ্মী নারায়ণ। ক্ষেত জাগে, খনি জাগে, যতে কুলি কামিনে, জেগে আছে সুখী দুঃখী সকল ভক্তজনে। হিমালয়ে রসে ওঠে জগত কাতর, ভরা নদী কুল ছাপে আশ্বিন ভাদর। মানুষের লোভে আজ মানুষের হানে, এসো মাগো তরা করি বাংলার থানে। লক্ষ্মী বলে ডাকি যারে, করি তারে হেলা, শস্য ধান্য আজ বিষে বিষে জর্জরিলা। অলক্ষ্মী বলে যারে দিলা নির্বাসন, সেই বুঝি করি তবে গরুল নিবারণ। ভারত পড়িব আর ধরিব রামায়ণ, বহুকালের রীতি কথা করিব বর্ণন। ভানুমতি ভনে শোনো অদ্ভুত এই কথা, ভানুমতি ভনে শোনো অদ্ভুত এই কথা। লক্ষ্মী অলক্ষ্মীর এই আশ্চর্য গাথা। রাত জাগার তিথি কিন্তু এক আশ্বিন পূর্ণিমার মনোপলি নয় মোটেও। এর এক পক্ষের মধ্যে কার্তিক অমাবস্যাও রাত জাগার পালা আনে বই কি। দীপাবলি, সে যেমন শাক্ত কালী পুজোর, শ্রীরামচন্দ্রের ঘরে ফেরার দিওয়ালির, তেমনি দীপান্বিতা হেমন্ত লক্ষ্মীর পুজোও তো বটে। বটে। একটা র্যাপিড ফায়ার হয়ে যাক তাহলে। হোক হোক। লক্ষ্মী মেয়ে, ইয়েস লক্ষ্মী ছেলে, ইয়েস লক্ষ্মী ছাড়া মেয়ে, ইয়েস, লক্ষ্মী ছাড়া ছেলে, ভেরি ইয়েস, অলক্ষ্মী মেয়ে, ইয়েস। অলক্ষ্মী ছেলে। নো স্যার, সরি স্যার। নন বাইনারিতে আর আমরা যাচ্ছি না। সমাজ এখনো ছেলে বা মেয়ে পরিচয় অনাগ্রহী বা বিদ্রোহীদেরই বিশেষণ খুঁজছে। তাতেও বোঝা যাচ্ছে লক্ষ্মী কেবল মেয়েদের একার বিশেষণ নয়, কিন্তু অলক্ষ্মীর ব্যাপারটা একটু আলাদা। অথচ পুরাণ বলছে অলক্ষ্মী আর লক্ষ্মী পিঠোপিঠি বোন। অলক্ষ্মীকে জ্যেষ্ঠ হিসেবে দেখা হচ্ছে সমুদ্র মন্থনের সময়, তিনি বড় বোন। তারপরে কবে যেন অলক্ষ্মীর গায়ের রং হয়ে গেল কালো। স্বভাব কলহপ্রিয়া, চরিত্র খারাপ। শেডকাট মিলিয়ে এশিয়ান পেন্ট কেনার বহু আগে থেকে ফর্সা লাজুক লক্ষ্মীমন্ত বউয়ের দিকে ঝুঁকেছে এই সমাজ। লক্ষ্মীমন্ত শান্তশিষ্ট সাবমিসিভ মেয়েগুলোর পাশে এই কয়েকটা জলজ্যান্ত দাঁত খিঁচনো ইয়া বড় বাইসেপসওয়ালি ঝোঁকগুলোটে অ্যাগ্রেসিভ অলক্ষ্মী কেউ চায়? কে চায়? কোজাগরি হোক বা মেহের আলী, চন্দ্রাহত রাতে এইসব প্রশ্ন ভাবা বিশেষ পাপ নয়। হ্যাঁ, কি বলেন শ্রোতা বন্ধুরা? কি জানি বাবা, মতি কি সব বলছে। কোনটা পাপ আর কোনটা পুণ্য কে বলবে? এই যে এই লক্ষ্মীমন্ত মানেই সাবমিসিভ ধরে নেওয়া হলো,
এর দায় কি হরপ্পার শস্য লক্ষ্মী নেবেন, আমাদের বেদের লজ্জা গৌরী, কিংবা চামুণ্ডা রূপিণী মহালক্ষ্মী? আচ্ছা, অলক্ষ্মী বা কে, কবে, কোথা থেকে এলেন তিনি? আদ্যন্ত ব্রাহ্মণ্যবাদের থিম থেকে উদ্ভূত লক্ষ্মীর পুজোই বা কিভাবে থেকে গেল মেয়েদের হাতে? ব্রাহ্মণ পুরোহিত নির্ভর 12 মাসে 13 পার্বণে এই একটি দেবী রয়ে গেলেন মেয়েদের ব্রত কথার অঙ্গ হয়ে কিভাবে? আসুন, সেই উত্তরগুলোই এক এক করে খোঁজা যাক। বেশ বেশ। আশ্বিন পূর্ণিমায় যখন হৈমন্তিক শস্য ঘরে আসবে, তখনকার ব্রত সন্ধ্যার সময় লক্ষ্মী পুজো। সকাল থেকে ঘর দোর আলপনায় সাজিয়ে তোলাই বিধি। লক্ষ্মীর পায়ের ছাপ, লক্ষ্মী পেঁচা এবং ধান ছড়া হলো আলপনার প্রধান অঙ্গ। ধানের গোলা, ধানের শীষ এসেছে ব্রত পালনের অবশ্য উপকরণ হয়ে। আলপনায় গলা বাড়িয়েছে পেঁচা, ময়ূরের মতন শিকারি পাখি। শস্য যাতে ইঁদুরে খেয়ে না যেতে পারে, তার প্রার্থনাতেই তো বাহনের আহ্বান। শস্য লক্ষ্মী, শস্য শ্যামলা দেশে পূজিতা হবেন। শস্য রক্ষার যাবতীয় উপায় টোটেম বা মঙ্গল চিহ্ন হয়ে উঠে আসবে চাষি ঘরের পূজার বন্দোবস্তে। এমনটাই তো স্বাভাবিক। আচ্ছা ভানু, শুধু তো চাষিদের নয়, বণিক খরচে আছে এর মধ্যে, তাই না? লক্ষ্মী পুজোর উপকরণগুলো ভালো করে দেখুন দেখি শ্রোতা বন্ধুরা। কলার পেটো দিয়ে তৈরি ডিঙা রাখা থাকে দেবী মূর্তি অথবা দেবীর ঘট কিংবা সরার পাশে। এমন 7টি ডিঙা তৈরির রীতি আছে বলেই তো একে বলে সপ্ততরী। পঞ্চশস্য টাকা দিয়ে ভর্তি করে ডোঙাগুলো দেবীর আসনে রাখার বিধি। ধনী পরিবারে সোনার উপও রেখে দেওয়া হয়, আলাদাই ব্যাপার আর কি। পুজোর শেষে নৌকাটিকে মশাল জেলে সাজিয়ে পুকুরে ভাসানো হয়। এ হলো বাঙালি বণিকেরা সমুদ্রপথে নৌকা নিয়ে যে সময়ে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করতেন, সেই সময়ের স্মৃতি। সে যে বাণিজ্যে বসতে লক্ষ্মী। এইখানে এসেই পণ্ডিতদের মধ্যে তুমুল তর্ক বেঁধে গিয়েছে। একদিকে একদল বলছেন সেই দ্বাদশ শতক অবধি শারদীয়া কোজাগরীর সঙ্গে লক্ষ্মী পুজোর দূর দূর অবধি কোনো সম্পর্কই ছিল না। অন্যদিকে সেই আমলের আর্য সপ্তশতী বলবে কমল প্রিয়া লক্ষ্মী দেবীর অনুগ্রহ পেতে বণিক কেবল রাত জাগছে তাই নয়, চুটিয়ে পাশা জুয়া এসব খেলছে। উচ্চাগরেণ কৈরব গতি শক্কা রক্ষিতং লক্ষ্মী। আচ্ছা, কিন্তু মতি, লক্ষ্মী পুজো নিয়ে তর্কই বা উঠছে কেন? এই তো ময়মনসিংহ গীতিকায় সেই 400-500 বছর আগের রূপকথা দেখুন। কাজল রেখা কি আলপনা এঁকেছিল সূচরাজার জন্য, শ্রোতা বন্ধুরা? ও তামশাইলেরও চাউল জলেতে ভিজাইয়া ধুইয়া মুছিয়া কন্যা লইল বাটিয়া পিটালি করিয়া কন্যা প্রথমে আঁকিল বাবার মায়ের চরণ মনে গাঁথা ছিল জোড়াটাই নাকে কন্যা আর ধান ছড়া মাঝে মাঝে আঁকে কন্যা গির লক্ষ্মীর পাড়া শিব দুর্গা আঁকে কন্যা কৈলাস ভবন পদ্ম পাত্রে আঁকে কন্যা লক্ষ্মী নারায়ণ হংসরথে আঁকে কন্যা জয়া বিশহরী ডরাই ডাকুনি আঁকে কন্যা সিদ্ধ পিত্তাধরী বনদেবী আঁকে কন্যা শেওরার বনে রক্ষা কালী আঁকে কন্যা রাখিতে ভুবনে কার্তিক গণেশ আঁকে কন্যা সহিতে বাহনে রাম সীতা আঁকে কন্যা সহিতে লক্ষণে গঙ্গা গোদাবরী আঁকে হিমালয় পর্বত ইন্দ্রজম আঁকে কন্যা পুষ্পকের রথ সমুদ্র সাগর আঁকে চান্দু আর সুরজে ভাঙা মন্দির আঁকে কন্যা জঙ্গল আর মাঝে। লোককথার গান এক, আর ইতিহাসের গতি আর এক। কোজাগরী পূর্ণিমার ব্রত আর লক্ষ্মী পুজো
বাঙালি কোন ঘটে কি জল ভরল তার হদিশ হয়তো দিতে পারেন আমাদের কাব্যে উপেক্ষিতা অলক্ষ্মী। সে কথায় আসছে একটু পরে। প্রথমে দেখে নি বাংলার প্রচলিত লক্ষ্মী পুজো কোন কোন সময়ে হয় মতি। ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার ভাদ্রলক্ষ্মী, আশ্বিন মাসের পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী, কার্তিকের দীপান্বিতা অমাবস্যার মহালক্ষ্মী, অঘ্রাণ সংক্রান্তির ক্ষেত্রলক্ষ্মী, পৌষ মাসের শুক্লপক্ষের পৌষ লক্ষ্মী, মকর সংক্রান্তির অরুণা লক্ষ্মী, মাঘ মাসের প্রথম দিনের উঠোন লক্ষ্মী, চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারের চৈতে লক্ষ্মী। আচ্ছা, যে সিজনে খারিফ শস্য সেই দেবেরই গ্ল্যামার বেশি, রবি শস্যের সময় ধুমধাম একটু কমের দিকে। আচ্ছা, বাণিজ্যে গেলেন যে বাঙালি সওদাগর, তার কি হলো ভানু? আমাদের যেমন ভাদ্রলক্ষ্মী বা শারদলক্ষ্মী ব্রত, তেমন আর একটা ব্রত আছে ভাদুলি। বৃষ্টির পরে আত্মীয় স্বজনের বিদেশ থেকে, সমুদ্র যাত্রা থেকে, জলপথে স্থলপথে নিরাপদে ফিরে আসার কামনায় মেয়েদের ব্রত। ভাদুলির মূর্তির চারিদিকে নদী, সমুদ্র, কাঁটা বন, নানা হিংস্র জন্তু, নৌকো ইত্যাদি আলপনা দিয়ে এই ব্রত করা হতো। এক একটি আলপনার চিত্রে ফুল ধরে এবং সেই আলপনার যে কামনার প্রতিচ্ছবি একটির পর একটি ছড়ায় সেই কামনাটি উচ্চারণ করে। যেমন নদীর আলপনায় ফুল ধরে বলা, নদী নদী কোথায় যাও, বাপ ভাইয়ের বার্তা দাও। এমনি প্রত্যেকবার এই আলাদা আলাদা আলপনাতে রকম রকম ছড়া বলে ফুল ধরে ভাদুলিকে প্রণাম করে ব্রত শেষ। পুরুত টুরুত কিচ্ছু লাগবে না। ব্রত শেষে ৫-৭ ঘরের মেয়েরা এসে গল্প গুজব খাওয়া দাওয়া করে দুর্দান্ত বন্ডিং করে তবে যাবে। এমন ধারা বাংলার বাইরে কোথায় পাবে? তেমন করে চাইলে পাবে বই কি। এই তো মেক্সিকোর হুইচল জাতির মধ্যে বৃষ্টি কামনা করে একটি ব্রত চালু ছিল। একটি মাটির চাকতি বা সরা হলেন আরাধ্যা, তার এক পিঠে আলপনা দিয়ে সূর্য আঁকা হলো। এরই চারিদিকে সরার কিনারায় সব পর্বতের চূড়া, ধারে ধারে ধান ক্ষেত বোঝাবার জন্য লাল ও হলুদের সব বিন্দু, তারই ধারে বৃষ্টি বুঝিয়ে কতকগুলি বাঁকা বাঁকা টান, সবার জন্য পিঠে লাল নীল হলুদ রঙের বানে ঘেরা চক্রাকার সূর্যমূর্তির আলপনা লিখে পূজা বাড়িতে রেখে ব্রত করা হতো। হয়তো এই আলপনা দিয়েই ব্রত শেষ, হয়তো বা ছড়াও কিছু বলা হতো। কালের চক্করে সেসব কোথায় হারিয়ে গিয়েছে। কি আশ্চর্য দেখুন শ্রোতা বন্ধুরা, সেই অন্য গোলার্ধের দেশের উপজাতির মতন বাঙালিও লক্ষ্মী পুজো ঘটে পটে সরাই করে আসছে সেই কবে থেকে। মাটির বড় ঢাকনাতে দেবী ও তার সাথে সম্পর্কিত টোটেম যেমন পেঁচা, ধানের শীষ এইসব আঁকা হয়। অঙ্কন শৈলীর তারতম্য হিসেবে লক্ষ্মীর সরা ছিল 4 প্রকার: সুরেশ্বরী, ফরিদপুরী, ঢাকাই আর গণকী। ফরিদপুরের সুরেশ্বর গ্রাম থেকেই নাকি এর উৎপত্তি। পরে তা ক্রমশ ছড়িয়ে পড়ে ঢাকা ও ফরিদপুর জেলার অন্যান্য অঞ্চলে। এই ভানু, ছিল বলছিস কেন? কারণ দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে বিপুল পরিমাণে হিন্দুদের দেশত্যাগের পর বর্তমানে নদিয়ার তাহেরপুর, উত্তর 24 পরগনার নানা জায়গায় সরা আঁকা হয়। পুজোর কদিন আগে থেকে তা পাওয়া যায় শহরের বিভিন্ন জায়গায়। রাতারাতি পাকা ভিটে, গোলা ভরা ধান, বিলের তাজা মাছ, আপনজন ছেড়ে এক বস্ত্রে রেফিউজি হয়ে আসা বাঙালি ধীরে ধীরে পায়ের তলার মাটি শক্ত করে ঘুরে দাঁড়িয়েছে। ঘটে পটে ফিরিয়ে এনেছে তাদের কোজাগরী আরাধ্যা দেবীকে। যে ইতিহাস দেশভাগের রাজনীতি, এথনিক ক্লিনজিংয়ের দমন নীতি, 71-এর পাকিস্তান ভাগের ভাষা আন্দোলনের ক্রাইসিস লিখে রেখেছে, তার তো দায় পড়েনি মধ্যবিত্ত বাঙালির শাখ উলু বাজিয়ে কোজাগরী ব্রতের বহতা ধারার সঙ্গে শিল্প অর্থনীতির নেওয়া পাক ফিরে দেখার। সে দায় বরাবরের মতো নিয়েছেন
লোকদেবী। কে বলতে পারে 500 বছর পরেও বাঙালি যদি টিকে যায়? বাঙালি টিকে থাকলে লোককথায় হয়তো থাকবে পূর্ববঙ্গের ভিটে ছেড়ে আসার যন্ত্রণার কাহিনী, রিফিউজি থেকে নাগরিক অধিকার পাবার কাহিনী। সে নিয়ে আমরা এখন কিছু বলতে পারি না। মেক্সিকান রীতির সঙ্গে এইসব লক্ষ্মীর সরার আর্টের মিল আছে কিনা সেও কেবল পণ্ডিতেরাই বলতে পারবেন। আর আমরা যারা হাঁ করে শুধুই দেখি, তারা যদি ব্রত ব্যাপারখানা ভালো করে লক্ষ্য করত, দুই আশ্চর্য বিপরীত শক্তি দেখতে পেত। একদিকে মূলধারার ধর্ম, সে আমেরিকায় খ্রিস্ট হোক, মেসোপটেমিয়ায় ইসলাম, কি ভারতে হিন্দু ব্রাহ্মণ্যবাদ, তারা মূলধারার নির্দিষ্ট টেক্সট মোতাবেক জিনিসপত্র ছাড়া অন্যান্য উপজাতির ধরন ধারণ বার ব্রত একেবারেই পছন্দ করে না। পিতৃতন্ত্রের দাপট ধর্মের আসনে উঠলে সবচেয়ে শক্তিশালী সে আমরা সবাই তা জানি। তাদের শাস্ত্রীয় ব্রতে যারা চলেন না, তারা অন্নব্রত, যাকে আবার বলা যায় ব্রাত্য। আর যে অন্নব্রত জাতি তাদের নিজস্ব পুজোপাঠ করে চলেছে, তাদেরও দায় থাকে পিতৃতন্ত্রের সঙ্গে হাত পা মিলিয়ে চলার। যেমন দেখুন, লক্ষ্মী পুজোর বাঙালি মন্ত্র বলছে, রণে রণে এও রব, জনে জনে শুও হব, অকালে লক্ষ্মী হব, সময় পুত্রবতী হব। নারী সটান সপাট জানিয়ে দিচ্ছে তার স্বামী ভাগ্য, ধন ভাগ্য, সন্তান ভাগ্য এক নিক্তিতে বাঁধা। সে নিজে যুদ্ধে আর যায় না, কিন্তু তার স্বামীর যুদ্ধ জয়ের প্রার্থনায় তার ব্রত থাকছে, থাকবে। তা ধরুন, ধরে নিন মেয়েরা যুদ্ধে চলেই গেল, যেতেই পারেন। ঝাঁসির রানী যুদ্ধ করে অমর হয়ে গিয়েছেন। তারপর ধরুন পুরাণে সব দেবতা যখন মহিষাসুরকে মারতে ব্যর্থ, তখন আমাদের হিমালয় কন্যা চামুণ্ডা রূপ ধরছেন। এনারা হলেন আমাদের দুর্গা, তাই তো? এই তো কিছুদিন আগেই দুর্গাপুজো গেল। বোধনের নবপত্রিকা তো ছিলই। সেখানে আসলে কি কি থাকে মতি? বলা ভালো কে কে থাকেন। কলা অর্থাৎ ব্রহ্মাণী, কচু অর্থাৎ কালী, হলুদ যা কিনা দুর্গা, জয়ন্তী কার্তিকী, বেল অর্থাৎ শিবা, ডালিম রূপে রক্তদন্তিকা, অশোক যা কিনা শোক রহিতা, মানকচু অর্থে চামুণ্ডা, এবং ধান অর্থাৎ লক্ষ্মী। বেশ বেশ, তাহলে মেয়েরা কেবল গৃহলক্ষ্মী নন, সময় এলে তারা দুর্গার রূপ নিচ্ছেন, ঠিক? ভুল। মনে রাখতে হবে, যে মেয়ে যুদ্ধে যাচ্ছেন তিনি লবি হিসেবে পাশে কাকে পাচ্ছেন? মূলধারার ধর্ম, জাতি, নাকি অন্নব্রত ব্রাত্য জাতি উপজাতি? যদি ঝাঁসির রানী হন তাহলে প্রথমটা, আর যদি কর্ণগড়ের রানী শিরোমণি হন? ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের বিদ্রোহের অর্ধশতকাকে বিদ্রোহিনী রানী শিরোমণি, যিনি চুয়াড় পাইকদের সঙ্গে নিয়ে ব্রিটিশ কোম্পানির বিরুদ্ধে জঙ্গলমহল জুড়ে গণ অভ্যুত্থান ঘটাবেন। রানী শিরোমণি। সময় 1799 খ্রিস্টাব্দ। নিষ্কর জঙ্গলমহলে কর বসিয়ে কোম্পানি তখন জমিদারি নিলামে তুলেছে। রাতারাতি কর্মহীন ভূমিহীন হয়ে পড়েছেন জমিদার এবং তার পাইক বরকন্তাজ লেঠেল বাহিনী। এই বিপুল শক্তিকে একসঙ্গে করে সুনিপুণ স্ট্র্যাটেজি দিয়ে ব্রিটিশ বাহিনীকে 44 বছরের জন্য রুখে দিল চুয়াড় বিদ্রোহ। দীর্ঘ সময় ধরে এর নেতৃত্বে কে? কর্ণগড়ের চুয়াড় বংশীয় জমিদার রানী শিরোমণি। এই বীর নারী কি স্ট্যাটাস পেলেন জঙ্গলমহলের বাইরে? লোককবি কি বলেছেন মতি? কর্ণগড়ের রানী মাগো অস্ত্র ধরেছিল, কলকাতার লোকে তাকে চুয়াড় বলেছিল। অর্থাৎ মেয়েরা যদি স্বামী সেবা, সন্তান ধারণ প্রায়োরিটি না দিয়ে ঘরের বাইরে গিয়ে যুদ্ধে নামে,
যদি তাদের পেশি কোমল পেলাব না হয়ে লোহার মতো শক্ত হয়, যদি অন্যায় দেখলে সে দাঁত খিঁচিয়ে তেড়ে আসে, যদি সে মেয়ে মুখরা হয়, উচিত উত্তর দেয়। তা বন্ধুরা, চেনা চেনা লাগছে নাকি লক্ষণগুলো? অলক্ষ্যের ধ্যানে কোন কোন লক্ষণ ছিল মনে আছে তো? আসুন, বেদ পুরাণের দিকে ফের একবার তাকানোর সময় এসেছে। পুরাণ বলে লক্ষ্মী দেব সেনা রূপে জন্ম নিয়ে কার্তিকেয়র পত্নী হন এবং যুদ্ধে মন দেন। আবার কোথাও তিনি গণেশ পত্নী, কোথাও বিষ্ণু জায়া। একেবারেই সূচনায় বৈদিক লক্ষ্মী শস্য সম্পদের দেবী ছিলেন না। নদী রূপিণী সরস্বতী উর্বরতা শস্যদায়িনী দেবী। মনে রাখবেন, বেদ জন্ম নিয়েছে বহতা সরস্বতীর উর্বর পাড়ে। এরপর ধীরে ধীরে সরস্বতী শুকিয়ে এসে অন্তর্লীনা হয়ে উঠলেন, গঙ্গা মর্তে এলেন, বা বলা ভালো, বাঁধের কল্যাণে গঙ্গার পলিমাটিতেও চাষবাসে সূত্রপাত হলো। শস্যের বা সম্পদের দেবী হিসেবে লক্ষ্মী আলাদা জায়গা পেলেন। মহাভারতের সমুদ্র মন্থনের গল্প ততদিনে এসে উপস্থিত। কোন তিথিতে হলো মন্থনকাণ্ড? আচ্ছা ভানু, এইবারে আমরা কোজাগরি থেকে 15 দিন এগিয়ে গিয়ে দেখব কার্তিক অমাবস্যার রাতে দীপান্বিতা লক্ষ্মী পুজো বহির্বঙ্গের সুপরিচিত একটি ধর্মীয় আচার। আচ্ছা, অমাবস্যার রাতে লক্ষ্মী পুজো কেন? অমাবস্যা তো কালী পুজোর জন্য নির্দিষ্ট, তাই আবার কার্তিকী অমাবস্যা। এ সময় সূর্যদেব থাকেন তুলা রাশিতে, অর্থাৎ নিচস্থ অবস্থায়। বলা হয় বছরের সবচেয়ে গাঢ় অমাবস্যা এটি। সেই তিথিতে লক্ষ্মী পুজো। আসলে পুরাণে বলছে এই তিথিতেই সমুদ্র মন্থনের সময় শ্রী ও সম্পদের দেবী লক্ষ্মীর আবির্ভাব। স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য তার গ্রন্থে দীপান্বিতা লক্ষ্মী পুজোর বিধান দিয়েছেন। অলক্ষ্মী বিদায় দীপাবলির লক্ষ্মী পুজোর একটি অন্যতম প্রধান অংশ। দীপান্বিতা পুজোর আগে হয় অলক্ষ্মীর পুজো। বলা হয়েছে তিনি কৃষ্ণবর্ণা, ক্রোধী ও কলহপ্রিয়া। তিনি লোহার আবরণ ও মলিন বস্ত্র পরিহিতা, তৈলাক্ত গাত্র, বাম হস্তে ঝাঁটা ও ডান হাতে কুলো নিয়ে গাধার উপর বসে আছেন। মূর্তিটা চেনা চেনা লাগছে। বিলক্ষণ চেনা লাগছে বই কি। আচ্ছা, তারপর অলক্ষ্মীর কি গতি হয়? গোবর দিয়ে অলক্ষ্মীর 3-4 ইঞ্চি উচ্চতার একটি পুতুল গড়া হয়। পুজোর জায়গায় আলপনা দেওয়া হয় না। ধূপ ধুনোর পরিবর্তে লঙ্কা দিয়ে ঘুঁটের ধোঁয়া, নতুন কাপড়ের বদলে পুরনো ছেঁড়া কাপড়, শাঁখ ঘণ্টা নয়, টিন ও কুলো বাজিয়ে পুজো। ডান হাতের পরিবর্তে বাম হাত দিয়ে ফুল নিয়ে পেছনে ছুঁড়ে ফেলতে হয়। গাঙ্গেয় ভূমের লোকাচার হিসেবে দীপান্বিতা বেজায় জনপ্রিয়, বিশেষত ভাগীরথী অঞ্চলে ও যশোর ও খুলনা জেলায় এই লক্ষ্মী অলক্ষ্মী পুজোর প্রচলন। দীপান্বিতার সন্ধ্যায় লক্ষ্মী ও মধ্যরাত্রে কালী পুজো, এই হলো রীতি। পাড়া গাঁয়ে মেয়েরা অলক্ষ্মী বিদায় নিজেরা করেন না, পূজারি দিয়ে কিংবা পাড়ার ছেলেপুলেদের দিয়ে এ কাজ সারা হয়। আচ্ছা, এই অলক্ষ্মী কি অন্নব্রতদের লক্ষ্মী বা শস্য দেবী? অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলার ব্রত বইয়ে এই সুবাদে হিন্দু ব্রাহ্মণ্যবাদকে একেবারে তুলোধনা করেছেন। তার বক্তব্য হলো, শাস্ত্র নিজেদের বর্ণে গন্ধে রাষ্ট্রযন্ত্রে কম্প্যাটেবল মা লক্ষ্মীকে এই প্রাচীন লক্ষ্মীর স্থানে বসিয়ে পুরনো দেবীকে অলক্ষ্মী নাম দিয়ে কুরূপা কুৎসিত বলে একে ছেঁড়া চুল ও ঘরের আবর্জনার সঙ্গে বিদায় দিতে চাইলেন। মেয়েরাও ব্রহ্মকোপের ভয়ে অলক্ষ্মীর পুজোর জায়গা বাইরেই করলেন এবং যথাবিধি পুজো করার না করার দায় দোষ সবই পুরুত ঠাকুরকে নিতে হলো। এদিকে প্রাচীন লক্ষ্মীকে একেবারে বাদ দেওয়া কিংবা যাচ্ছে তাই অপমান, কোনোটাই মেয়েরা করতে ইতস্তত করলেন। এখন দেখুন, অলক্ষ্মী বলুন আর যাই বলুন,
এক সময় তিনি তো লক্ষ্মী বলেই চলেছিলেন। আর পূজারী, সেও তো এই দেশেরই লোক। ধর্মভয় তো তাহারও আছে। তাই ঘরের বাইরে হলেও মা লক্ষ্মীর আগে অলক্ষ্মীর পুজো হবে, এই স্থির হলো। তাই অলক্ষ্মীর মূর্তি সবসময় ঘরের চৌকাঠের বাইরে রাখা হয়, কখনো ঘরে তোলা হয় না। পুজো হয় উঠোনে, ছাদে বা বাড়ির বাইরে কোনো স্থানে। মজার কথা কি জানেন বন্ধুরা, অবন ঠাকুরের এই বিশ্লেষণ পণ্ডিতেরাও কিন্তু কাটতে পারেননি। তিনি প্রমাণ হিসেবে অলক্ষ্মীর ব্রত কথাই ধরছেন। এক দেশের রাজার নিয়ম ছিল, হাটে কেউ যদি কিছু বিক্রি করে উঠতে না পারত, তবে তিনি রাজভাণ্ডার থেকে হাট শেষ হলে হতাশকে সান্ত্বনা দেবার জন্য ঝুটতি পড়তি সবই নিজের জন্য কিনে রাখতেন। এমনই একদিন এক লোহার দেবী মূর্তি এক কামারের কাছ থেকে হাট শেষে রাজা কিনলেন। কামার তখন রাজবাড়ির সামনে দিয়ে হেঁকে হেঁকে যাচ্ছিল। রাজা সত্য পালনের জন্য সেই লোহার দেবী কিনলেন এবং ঘরে আনলেন। লোহার মূর্তি ছিল অলক্ষ্মী। লক্ষ্মী অমনি সেই রাত্রেই বিদায় হয়ে যান। রাজা বললেন, আমি সত্য পালন করেছি, এতে দোষ কি? লক্ষ্মী রাজাকে বর দিলেন তিনি পশুপক্ষীর কথা বুঝবেন, কিন্তু লক্ষ্মী আর রাজ্যে রইলেন না। এমনি এমনি প্রথমে রাজ্যলক্ষ্মী, তারপরে ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী সবাই একে একে গেলেন। তারপর ধর্ম আর কুললক্ষ্মী চলেছেন। রাজা ধর্মকে বললেন, কুললক্ষ্মী যেতে চান তো যান, কিন্তু ধর্ম, আপনি তো যেতে পারেন না, কেননা আমি সত্য ধর্ম পালন করতেই এ কাজ করেছি। ধর্মরাজ বাড়িতেই রয়ে গেলেন। এরপর অনেক ভুল বোঝাবুঝি তার চোটে রাজা রানীকে দিলেন তাড়িয়ে। রানী আবার বহু দুঃখে কষ্টে কোজাগরে লক্ষ্মী পুজো করে তবে রাজার লক্ষ্মী ফিরিয়ে আনলেন। রাজার রাজ্য ফিরল। রাজা রানীর মিল হয়ে গেল, যারে কয় হ্যাপি এন্ডিং। তবে অনার্য দেবীর জন্য হ্যাপিলি এভার আফটার হলো না বটে। দুই ধর্ম, দুই দেবী, দুই দল মানুষের যে দুই পুজো নিয়ে একটা বেশ গোলযোগ চলছিল, এবং শেষে নতুন লক্ষ্মী যে দেশের প্রাচীন লক্ষ্মীর পুজো দখল করেছিলেন, তা যেমন বোঝা গেল, তেমন এও মনে থাকলো যে হাটে যে প্রাচীন লক্ষ্মী মূর্তি বিক্রি হতে এসেছিল, তাকে রক্ষা করাও ছিল রাজধর্ম। বেশ বেশ, এবারে অলক্ষ্মীর মূর্তিটি আরেকবার মনে করুন দেখি বন্ধুরা। গাঁট্টা গোট্টা চেহারা, হাতে ঝেঁটা, গাধার পিঠে আসীন, কোন দেবীকে মনে পড়ছে? লক্ষ্মী পুজোর সিজনের বাইরে যে শীতলা দেবী বারে বারে বিবিধ রূপে অরণ্য রক্ষায়, সন্তান রক্ষায়, রোগ ব্যাধি থেকে রক্ষার জন্য ভক্তকুলে পূজিতা হন, তিনি কেন এমন অনার্যের আরাধ্যা রূপটি নিয়ে অলক্ষ্মী ধ্যান মন্ত্রে উঁকি দিয়ে যান? রং কালো, মেজাজি, মুখরা, শক্তিশালী মেয়ে মানুষ মানেই অলক্ষ্মী, নাকি রাক্ষসী, নাকি জগৎ জননী? সে প্রশ্নের সমাধান হবে পরবর্তী পর্বে। লক্ষ্মী দেবীর পায়ের ছাপ ধরে ধরে কোথায় গিয়ে পৌঁছবো আমরা, দেখা যাক। আজ রসমঙ্গল এই অবধি। আমাদের বুকে লক্ষ্মী অলক্ষ্মীর আসনে দেশীয় ধানের ঘ্রাণ বরাবর থাক। আমরা মনে রাখি, অন্যের সুষম বন্টনেই মঙ্গল। প্রকৃত রসমঙ্গল। ম্যাড বালিকাজ কথকতা কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। মেল করুন madbalikas@gmail.com। ভাবতে থাকুন, শুনতে থাকুন। স্টে টিউনড।